আসসালামু আলাইকুম। আজ 30 জুন 2026 খ্রিস্টাব্দ, 16 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14 মহরম 1448 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংশোধনী সহ অর্থ বিল 2026 পাস। এইচএসসি শুরু বৃহস্পতিবার। পরীক্ষার্থী 12,67,000। বরিশালে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক। শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়ে আনা সেই স্বামীর হাতেই স্ত্রী খুন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 6। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংশোধনী সহ অর্থ বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেট আলোচনার সময় দেয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা, 2028-29 ও 2029-30 অর্থ বছরে 4,50,000 টাকা এবং 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধনীর আগে প্রস্তাবিত বাজেটে যথাক্রমে 3,75,000 টাকা, 4 লাখ টাকা এবং 4,50,000 টাকা করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব ছিল। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও 2টি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এগুলো হলো বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার বিদ্যমান 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। ব্যবসা, কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি বেতনভিত্তিক আয়ও করমুক্ত থাকবে। চিংড়ি খাতকে সহায়তা দিতে আমদানি করা চিংড়ির খাদ্য, প্রোবায়োটিক, ভিটামিন, খনিজ, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির উপর শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পর্ক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার, দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা বাড়ানোর পাশাপাশি ওষুধ ও অন্যান্য উৎপাদন শিল্পে ব্যবহৃত আমদানি করা মধুর উপর বিদ্যমান 10% সম্পর্ক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়। শিল্পে বহুল ব্যবহৃত পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক প্রস্তাবিত 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়। ফায়ার ডোর তৈরিতে ব্যবহৃত কোল্ড রোলড শিট, ফ্ল্যাট স্টিল পণ্যে ব্যবহৃত কোটেড ক্রোমিয়াম অক্সাইড এবং বৈদ্যুতিক কেবল উৎপাদনে ব্যবহৃত রিফাইন্ড কপার ওয়ারের উপর প্রস্তাবিত নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। আমদানি করা ফায়ার ব্রিকের উপর প্রস্তাবিত 15% ভ্যাট ও অগ্রিম কর বাতিলের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশীয় কাজু বাদাম প্রক্রিয়াজাত শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা অপরিশোধিত কাজু বাদামের আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি বাতি এবং ফেব্রিকেটেড ভবন তৈরির কাঁচামাল আমদানির উপর বিদ্যমান শুল্ক সুবিধার মেয়াদ 30 জুন 2030 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে আনুষ্ঠানিক অর্থ প্রদানের চ্যানেল ব্যবহারে উৎসাহ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন
অনলাইন মার্কেটপ্লেস ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিদ্যমান 15% ভ্যাট কমিয়ে 5% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এতে বিদেশে অনানুষ্ঠানিক অর্থ প্রদান কমবে এবং কর পরিপালন বাড়বে। এছাড়া সোনা, প্লাটিনাম ও হীরার গহনার উপর ভ্যাট 2,500 টাকা এবং রূপার গহনার উপর 100 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির উপর 15% ভ্যাট অব্যাহতি এবং সরবরাহকারী পর্যায়ে সব ধরনের মাছ সরবরাহে পূর্ণ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দেশীয় মোটরগাড়ি শিল্পকে উৎসাহিত করতে স্থানীয়ভাবে উৎপাদিত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের উপর ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের কর পরিপালন সহজ করতে নির্বাচিত কয়েকটি খাতে ভ্যাট ব্যবস্থার কো-এফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন 12,67,486 জন পরীক্ষার্থী। সারা দেশের 2,697টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন। বোর্ড ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে 310টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবেন 3,03,93 জন। রাজশাহী বোর্ডে 208টি কেন্দ্রে পরীক্ষার্থী 1,40,830 জন। দিনাজপুরে 212টি কেন্দ্রে 1,13,479 জন। যশোর বোর্ডে 240টি কেন্দ্রে 1,17,210 জন। চট্টগ্রামের 114টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা 99,688 জন। সিলেটের 96টি কেন্দ্রে 71,711 জন। কুমিল্লার 193টি কেন্দ্রে 94,802 জন। ময়মনসিংহের 111টি কেন্দ্রে 73,037 জন এবং বরিশালের 142টি পরীক্ষা কেন্দ্রে 58,664 জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবছর সারা দেশে 461টি পরীক্ষা কেন্দ্রে 92,905 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি বোর্ডের অধীনে 610টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 1,07,964 জন। বরিশালের মুলাদীতে ঘুমন্ত স্বামীর অন্ডকোষ চেপে হত্যার পর লাশ বাড়ির পেছনে মাটি চাপা দিয়ে রাখেন স্ত্রী। সোমবার দুপুরে বাড়ির পাশ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় স্বামীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। স্ত্রীর হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হারুন হাওলাদার ওই গ্রামের বাসিন্দা। গত 26 জুন থেকে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ঘটনার পরদিন ছেলে মুস্তাফিজুর রহমান মুলাদী থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। সোমবার সকালে হারুন হাওলাদারের বাড়ির পেছনে একটি নির্দিষ্ট স্থানে মাটি আলগা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। স্থানটি বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হয়। তারা কঞ্চি সরিয়ে কিছুটা মাটি খুঁড়তেই মরদেহের একাংশ বেরিয়ে আসে। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করেন। নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে স্ত্রী সেলিনা বেগমের পরকীয়া প্রেম নিয়ে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। এরপর হঠাৎ করেই নিখোঁজ হন স্বামী। নিখোঁজের পর থেকেই স্ত্রী সেলিনা বেগমের কথাবার্তা ও আচরণ রহস্যজনক হয়ে ওঠে। মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনা তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় অন্ধকূপ চেপে হত্যার দায় স্বীকার করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলালী বেগম নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলালী বেগম তালুক কানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভিযুক্ত বিরাজ কাটাবাড়ি ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। ওই মামলায় দুলালী বেগমই তাকে কারাগার থেকে জামিন করিয়েছিলেন। সোমবার বিকেলে পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলালীর বুকে একের পর এক ছুরিকাঘাত করেন বিরাজ। এতে ঘটনাস্থলেই দুলালীর মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে বাড়ির পাশের পাটক্ষেতে আত্মগোপন করেন বিরাজ। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬০ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২২৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬,০৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫,৯৬৪ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংশোধনী সহ অর্থ বিল ২০২৬ পাস। এইচএসসি শুরু বৃহস্পতিবার। পরীক্ষার্থী ১২,৬৭,০০০। বরিশালে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক। শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়ে আনা সেই স্বামীর হাতি স্ত্রী খুন। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01951
943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।